নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। বন্ধুরা দেখো, আজকে আমি একটা শাড়ির হিস্ট্রি নিয়ে যথারীতি এসেছি, তোমরা বুঝতে পারছো। তবে হ্যাঁ, আমি সাধারণত যে শাড়িটা পরি, মানে যেটার হিস্ট্রি বলি, সেই শাড়িটাই পরে আসি, তোমাদের বলি। তো আমি আজকে কিন্তু বলে নিচ্ছি, দেখো আমি যে শাড়ির হিস্ট্রি বলবো না, এই শাড়িটাকে আমি জানি যে ওই ধরনেরই শাড়ি, সেটারই হিস্ট্রি বলবো। হ্যাঁ, এবার আমার কিন্তু আজকের জন্য আমি বলছি, আমার কিন্তু ভুল হতেও পারে, কারণ আমি আজকে তোমাদের যে হিস্ট্রিটা বলবো সেটা হচ্ছে ইউপি হ্যান্ডলুম কটন শাড়ি। এবং দেখো, ইউপি হ্যান্ডলুম কটন শাড়ি আমি নিজে কিন্তু খুব একটা চিনি না। মানে আমি যেসব শাড়িগুলো চিনি, আমি শিওর হয়ে তো তোমাদের বলতে পারি যে আমি ওইটা পরেই বসেছি, যে কারণে আমি কিন্তু আজকের শাড়িটা হচ্ছে, আমি কিন্তু সত্যি ওটা ভালো মতো চিনি না। এই শাড়িটা আমি যখন কিনতে যাই দোকানে, তখন আমি যখন জিজ্ঞেস করি তাদের যে এটা কি শাড়ি, তারা বলে ইউপি হ্যান্ডলুম শাড়ি, হ্যান্ডলুম কটন। তো দামও মোটামুটি হ্যান্ডলুম শাড়ির যেরকম হয়, একটা কটন শাড়ির ভালোই দাম নিয়েছিল এটা। তো আমিও কিন্তু সেই বুঝে ইউপি হ্যান্ডলুম কটনেরই হিস্ট্রি তোমাদের বলবো। হ্যাঁ, তবে শাড়িটা যদি অন্য কোনো শাড়িও হয়, মানে তোমরা যদি দেখে ভাবো, তো আমি কিন্তু আগেই স্বীকার করে নিচ্ছি, দেখো এই শাড়িটা আমি যেটা পরেছি সেটা শিওর এই শাড়ি কিনা আমার কিন্তু ধারণা নেই। কেমন, এবার আমি এটার হিস্ট্রিটা নিয়ে তোমাদের বলছি। দেখো, ইউপি হ্যান্ডলুম যে শাড়ি, ইউপি বা উত্তরপ্রদেশের যে হ্যান্ডলুম কটন শাড়ি, সেটার ঐতিহ্যটা হচ্ছে ভারতে বহু পুরনো। হ্যাঁ, এবং অনেক সমৃদ্ধ এটা। আর এটা হচ্ছে গঙ্গা এবং যমুনার অববাহিকা অঞ্চলে যে সমস্ত দক্ষ তাঁতিরা ছিল, তারা তাদের সূক্ষ্ম সুতির বস্ত্র তৈরি করত, এবং তারা শাড়ি, দোপাট্টা, ধুতি, গামছা, এগুলো খুব ফাইন কোয়ালিটির যেগুলো, এগুলো তারা তৈরি করত। এবার এই যে মানে কটন হ্যান্ডলুমটা, ইউপির যে কটন হ্যান্ডলুমটা, সেটা যে শুধু পোশাক তৈরির ব্যাপারে যুক্ত তা না, এটা ওখানের ঐতিহ্যকে তুলে ধরে, সংস্কৃতিকে তুলে ধরে, এবং গ্রামীণ অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এবার হচ্ছে কি, এই পুরনো যুগের কাশী, অর্থাৎ বর্তমানে যেটা বেনারস, সেই সময় কাশীতে এই যে সুতির বস্ত্র, কটন ইউপি হ্যান্ডলুম যেটা, সেটা সেই সময় খুব বিখ্যাত ছিল। এবং বৌদ্ধ এবং জৈন, এই দুই যুগে আর কি, যেটা বলছে যে এই সময় এখানে তৈরি সুতির যে বস্ত্রগুলো, হ্যান্ডলুমটা আর কি, সেটা মানে হাতে তৈরি যে বস্ত্রটা, সেটা খুব বিখ্যাত ছিল এবং দেশে বিদেশে সব জায়গায় সমাদৃত ছিল। এরপরে হয় কি, মোগল সম্রাটরা যখন রাজত্ব করতে আসেন, তখন মোগল সম্রাটদের সময় এই ইউপি হ্যান্ডলুমটা খুব, হ্যান্ডলুম কটনটা বলছি, খুব উন্নতি লাভ করে তাদের পৃষ্ঠপোষকতায়। এবং মুঘল সম্রাটরা করেন কি, বারাণসী, প্যান্ট, মৌ, আজমগড় প্রভৃতি জায়গায় এই হ্যান্ডলুম কটনটাকে অনেক উন্নতির চরম শিখরে নিয়ে যায়। তো এবং এই সময় কি হয়, যে সমস্ত কটনগুলো বোনা হয়, উত্তরপ্রদেশের যে হ্যান্ডলুম কটনগুলো বোনা হয়, তাতে নকশা থাকে, তখন জ্যামিতিক নকশা, বিভিন্ন ফুল, লতা পাতা, এগুলো থাকে। হ্যাঁ, এবার এগুলো হলো। এরপরে হচ্ছে কি, যখন এরা মানে এটা হচ্ছে তাদের সময় এটা উন্নতি লাভ করলো, কিন্তু তারপর যখন ইংরেজরা আসার ফলে, আমি অন্য শাড়ির হিস্ট্রিতেও তোমাদের যেটা বলেছি, যে কি হয়, তারা তো যন্ত্রচালিত তাঁত ব্যবহার করছে, যার ফলে আমাদের হাতে বোনা যে তাঁত, সেটা তো কখনো যন্ত্রচালিত তাঁতের সমান, মানে তার সাথে সমানভাবে প্রতিযোগিতায় পারবে না। যার ফলে হয় কি, শিল্পটা আবার একটা লোকসানের মুখে পড়ে, তাঁতিরা অনেক কাজ হারায়, এবং শিল্পটা একটা ভাঙনের মুখে চলে যায়।
তারপরে যখন ইংরেজরা আবার এদেশ থেকে চলে যায় তখন ইউপি সরকার এবং বিভিন্ন সমবায় সমিতি করে কি এই শাড়ি মানে এই কটন হ্যান্ডলুমটাকে আরও উজ্জীবিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়। তারপরে চাষিদের বিভিন্ন রকম লোন তাঁতিদের আর কি বিভিন্ন রকম লোন টোন দেয়। তারপরে তারা কি করে বিভিন্ন বিপণনের তৈরি করে, যেটা মানে জিনিসটা তৈরি করলে তো হবে না, বিক্রির ব্যবস্থা করতে হবে, সেইটা তারা করে। এইভাবে এটাকে উন্নতি করায় আবার ঘটায় আর কি ওই অবস্থা থেকে। আর দেখো ইউপি হচ্ছে এই হ্যান্ডলুম যে বস্ত্রশিল্প বা হ্যান্ডলুম শাড়ি ক্ষেত্রে কিন্তু সব থেকে ভারতের মধ্যে সব থেকে বিখ্যাত। তোমরা জানো যে বেনারসের দিকে সব থেকে মানে ভ্যারাইটি টাইপের শাড়ি তৈরি হয়, হ্যান্ডলুম শাড়ি খুব ভালো ধরনের, শুধু কটন নয়। আমরা জানি বেনারসি থেকে মানে বেনারসি তো কত ধরনের, ধরো কাতান বলো, তসর বলো, তারপর তোমার বলো খাড্ডি বলো, মানে ভ্যারাইটিস ওখানে অর্গানজা যেগুলো সব ওইখানে তৈরি হয়, তোমরা জানো। তো এটা হচ্ছে ওখানের হ্যান্ডলুমের হিস্ট্রি। এবার হয় কি, আর ওখানের ইউপি হ্যান্ডলুম যে কটন শাড়ি আছে বা কটনের যে কাপড় আছে তার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানের যে তাঁতিরা তারা নিজেরা হাতে সুতো কাটে অথবা মেশিনে সুতো যে কাটা হয় সেই সুতোটাকে নিয়ে নিজেরা হাতে কাপড় বোনে, অর্থাৎ বোনাটা কিন্তু হাতে করছে। হ্যাঁ, এই জন্য এটা বলছি হ্যান্ডলুম। এবং এই শাড়ি হয় কি অনেক মানে কোয়ালিটির দিক থেকে খুব ফাইন হয়, সফট হয়, এই সুতিটা টেকসই হয়, ডিজাইনও খুব সুন্দর হয়। এবং হ্যান্ডলুম শাড়ি তোমরা জানো, হ্যান্ডলুম মানে তার একটু দাম তো বেশি হতেই হবে, মিলের শাড়ি নয় এটা। তো এটা হচ্ছে ইউপি হ্যান্ডলুম কটনের হিস্ট্রি তোমাদের বললাম। এবার দেখো আমি একটা শাড়ি পরে আছি, আমি তোমাদের প্রথমেই বললাম যে আমি যে শাড়িটা পরে আছি সেটা নিয়ে তোমাদের বলবো, কিন্তু আমি তার আগে বলে নিয়েছি যে আমি কিন্তু শিওর নই যে এই শাড়িটা আদৌ ইউপি হ্যান্ডলুম কিনা। আচ্ছা, আমার শাড়িটা এবার দেখো, আমার শাড়িটা তো আমি ধরেই নিচ্ছি এটা ইউপি হ্যান্ডলুম, কারণ যেগুলো বৈশিষ্ট্য বলা হয়েছে এটাতে কিন্তু সবই সেগুলো রয়েছে। দেখো প্রথমে একটা শাড়িটায় সরু জরির পাড় রয়েছে, হ্যাঁ, খুব সুন্দর একটা সরু জরির পাড় রয়েছে, জরিটা খুব সুন্দর। তারপরে এখানে সুতো দিয়ে সাদা লাল আর কালো, আজকে আমি বড্ড ভুল বলছি, লাল আর কালো দিয়ে এখানে দেখো ডোরা ডোরা গেছে। তারপরে আবার এখানে একটা ডোরা গেছে, হ্যাঁ। আর তারপরে এখানে দেখো এখানে লাইন, এখানে যেমন একই রকম 6-7টা ডোরা গেছে লাল কালো দিয়ে, এখানে হচ্ছে কি ডোরাগুলো বড় হতে শুরু করছে, যে ডিজাইনটা আলাদা, এটা প্লেন, এটা একটু আলাদা ডিজাইন আছে, মানে ডোরাটার মধ্যেও ডিজাইন রয়েছে এটা। এখানে দেখো আবার 1 2 3 4 5 6টা লাইন রয়েছে রেড কালারের, হ্যাঁ, সরু থেকে মোটা হয়েছে এরকম একটা ডুরে গেছে এটা। তারপরে একটা চওড়া জরির পাড়ের মধ্যে, এটা কিন্তু পাড়টাই, হ্যাঁ, এবং পাড়টা মহাপাড়। এবার দেখো এতটা জরি রয়েছে, তারপরে আবার ওই যতটা বললাম ততগুলোই 6খানা আর কি রয়েছে, লাল কালো ডোরা রয়েছে, হ্যাঁ। তো এই শাড়িটার পাড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে এতটা দেখাই, দেখো এই শাড়িটার পাড়টা এরকম। আর বডিটা হচ্ছে ব্ল্যাক, তবে বডিটাতে না কোনো কাজ নেই, কিন্তু এটা কিন্তু প্লেন পার্শ্ব অবশ্যই শাড়িটা। আর আরেকটা জিনিস হচ্ছে শাড়িটার কোয়ালিটি দেখো ভীষণ ভালো, মানে সুতোর কাউন্ট অনেক বেশি। আর আরেকটা দেখো কটন, বললাম তো হ্যান্ডলুম কটন, ভীষণ সফট, তোমরা দেখো মানে কোনো মার নেই শাড়িটায়, পরে ভীষণ আরাম, গরমে কোনো কষ্ট হবে না। আর আঁচলটাতে দেখো, আঁচলটাতেও খুব কিছু ডিজাইন নেই, এখানে একটু সাদা দিয়ে ডোরা রয়েছে, সব ডুরের ওপরেই শাড়িটা মেন। আর ওই পাড়টায় সাইড দিয়ে গেছে, এখানে ওই ধরনেরই ডিজাইন রয়েছে কালো লালে,
এখানে একটু হোয়াইট কালারের একটু সিলভার সিলভার লাইন গেছে, এইভাবেই মোটামুটি এখানেও একই ডিজাইন, সেরকম কিছু নেই। আর এখানে টাসেল করা আছে, হ্যান্ডলুম শাড়ি তো তার জন্য এখানে, আর হ্যান্ডলুম শাড়ি যতই সিম্পল ডিজাইন থাকুক তাতে দেখতে অনেক সোবার লাগে। তবে এই শাড়ির পাটটা ভীষণ সুন্দর, পাটটার জন্য এই শাড়ি অনেক এলিগেন্ট লাগে এবং সত্যি শাড়িটা খুব সুন্দর আর খুব সফট শাড়িটা। এবার তোমাদের আরেকটা জিনিস হচ্ছে কি বলতো, গোল্ডেন কালার বলে আমি দেখো আজকে গোল্ডেন জুয়েলারি প্রচুর পরে নিয়েছি। হঠাৎ আজকে শখ হলো যে একটু বেশি করে গোল্ডেন কালারের জুয়েলারি পরতে, কারণ সবসময় আমি ধরো স্টোন পার্ল এসব পরি, আজকে মনে হলো না এটা একটু এই ধরনের করে সেজে বসি, তাই জন্য বসলাম। তবে আজকে এই শাড়িটা নিয়ে তোমাদের আর একটা মজার গল্প বলছি, শোনো। এই শাড়িটা আমরা কিনতে যাই এই আমাদের দুর্গাপুরে একটা স্টেশনের দিকে একটা দোকানে, বড় দোকান আছে, সেখানে কিনতে যাওয়ার সময় আমি, বাবা আর মা কিনতে যাই। এবার হয় কি, আর আমার মেয়ে যায়। আচ্ছা, আমার মেয়ে তখন খুবই ছোট, তো এবার আমরা কিনতে যাই। আমি যখন শাড়ি দেখাতে বলা হয় তখন মাও শাড়ি দেখছে, আমিও শাড়ি দেখছি। আমার এই শাড়িটা ব্ল্যাক আর রেড, তার সাথে জড়ি রয়েছে, আমার খুব পছন্দ হয়ে যায়। হ্যাঁ, আর তখন আমি ভাবি যে এই শাড়িটা আমি নেবো, আমার দেখে মনে হয় বেশ সিম্পলও আছে, বডিটায় কোনো কাজ নেই, পাটটা বেশি গর্জাস, আমার সত্যি খুব সুন্দর লাগে। আর শাড়িটা একদম পিওর কটন, ধরে দেখছি খুব লাইট ওয়েট, খুব আরামভাবে পরে বোঝা যাচ্ছে, খুব ভালো লাগে শাড়িটা। তো শাড়িটা নিয়ে দেখছি এরকম, এবার মাও অন্য শাড়ি নেবে বলে দেখছে, তো আমি এটা দেখি আমার বেশ পছন্দ হয়েছে, এটা নেবো বলে পাশে রেখেছি। আর মা এরকম মা শাড়ি দেখছে, মা দেখাচ্ছে যে দেখ এই শাড়িটা নেবো না এটা নেবো, এমনি মারটা চয়েস করছে। তো আমি ওই দিকে একটু মন দিয়েছি। এবার হয়েছে কি, দেখবে আমি দেখেছি শাড়ির দোকানে না বেশ কিছু মহিলার এই স্বভাবটা থাকে, মানে তুমি নিজে শাড়ি দেখছো সেটা না, কেউ একটা শাড়ি পছন্দ করেছে, ওনাকে ওই শাড়িটাই নিতে হবে। এটা আমার এটা বারবার অভিজ্ঞতা হয় ব্যাপারটা। তো আমি ওই শাড়িটা পাশে, এই শাড়িটাকে পাশে রেখে মার শাড়িটা যেই দেখছি, পাশে 2-3 জন ভদ্রমহিলা ছিলেন, তারা যথারীতি মানে আমি এটা রেখেছি ছোঁপ এই শাড়িটা নিয়ে নেন, নিয়ে যে কর্মচারী থাকে তাকে বলে, দাদা এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এইটা আমাকে দিয়ে দিন। দিয়ে এবার কর্মচারী মানে আমাকে যে দেখাচ্ছে সে একজন কর্মচারী, আবার ওনাকে যে দেখাচ্ছে সে একজন, এবার তাদের তো বিক্রির ওপরেও কমিশন থাকে। এবার ওই ভদ্রমহিলাকে যে দেখাচ্ছে সে খুব উৎসাহী হয়ে তখন আমার শাড়িটা তাকে দিয়ে দিতে চাইছে। তো আমারও খুব মন খারাপ হয়ে যায়, আমি বলি তখন বলে, এবার 2 কর্মচারীর মধ্যে একটু তর্কও লেগে যায়, কিন্তু কিছু করার নেই। তখন বাবা আমাকে বলে যে ঠিক আছে তোর ওই শাড়িটা পছন্দ, আমি বলি হ্যাঁ। দেখো না আমি পছন্দ করলাম কেমন, আমি একটু এদিকে তাকালাম কি ওইটা নিয়ে নিল, ওটা তো আমি ধরেই ছিলাম, তাও উনি টেনে নিয়ে নিলেন। তো আর আমি তোমাদেরকে সবসময় বলি বাবা খুব মজার মানুষও ছিল এবং বাবার হট করে বুদ্ধিও ভীষণ আসতো। আমাকে হঠাৎ বলে ঠিক আছে দাঁড়া, ওই শাড়িটা পছন্দ যখন করছি, ব্যবস্থা হচ্ছে। আমি জানি যে ভদ্রমহিলা পুরো মানে আমি যেহেতু ভালো বাহ করেছি, আমার মা বাবা সবাই বলেছে, তো ওনার ব্যাস উনি এবার ওইটাই নেবেন, ওনার ঠিক হয়ে গেছে, উনি প্রায় ওটা নিয়ে চলে যাবেন, আরও শাড়ি দেখে এরকম করছে। এবার বাবা করলো কি, আমার মেয়ের সাথে প্ল্যান করে দুজনে মিলে এরা বলা শুরু করলো, আমার মেয়ে আর বাবা, না শাড়িটা সত্যি ভালো না, মানে এই শাড়িটার কথা বললো, না শাড়িটা সত্যি ভালো না, শাড়িটার দিকে তাকিয়ে বলছে, ভালো আমাকে বলছে, বাবা বলছে ভালো হয়েছে তুই ওটা নিস না, ওটাকে সত্যি দেখতে ভালো লাগছে না, কি একটু পারে একটুখানি লাল রঙ আছে, গায়ে কিচ্ছু নেই, খালি শাড়িটার এত দাম দিয়ে শাড়িটা নেওয়ার কোনো মানে নেই। অন্য যে কটা শাড়ি ছিল তার থেকে একটা শাড়ি অর্ডার করে, এইটা অনেক বেটার দেখতে, হ্যাঁ ওটা নিস না, ফালতু ছেড়ে নিতে দে, ভালো হয়েছে ওটা নিস নি। আর তখন আমার মেয়েও সাথে সাথে হ্যাঁ ওটা ভালো লাগছে না, কিচ্ছু নেই শাড়িটাতে, যথারীতি এরকম বলতে থাকে। তো আমি প্রথমে তো বুঝতে পারি না, পরে বুঝি যে বাবার কোন দিকে আর কি বাবা বোঝাচ্ছে। আমিও তখন বলি হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে, ওটা নেবো না, আমারও পছন্দ হচ্ছে না, ছেড়ে দাও। ওইটা সত্যি কথা বডি প্লেন, এমন কিছু দেখতেও না, শাড়িটা দরকার নেই আমার, বরং অন্য একটা শাড়ি দেখি বলি ওইটাই আমি নিই, তাহলে ওটাই বেশি ভালো লাগছে। যে আমরা সবাই বলি, যেই ভদ্রমহিলা এটা নিয়ে নিয়েছিল সেই ভদ্রমহিলা না বেশ অবাক হয়ে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলো, এবং বুঝতে পারছি যে উনি
তাকাচ্ছেন, তারপর শাড়িটা দেখছেন, অন্য শাড়িটাও দেখছেন, যেটা আমি বলছি বেশ উৎকর্ণ হয়ে আছেন, অন্যদিকে তাকালেও বোঝা যাচ্ছে। তারপরে হঠাৎ উনি এই শাড়িটা ছেড়ে দিলেন, না এটা নেবো না, এটা তো ভালো লাগছে না, ভালো নয় বলে এটা ছেড়ে দিয়ে অন্য শাড়ি দেখতে লাগলেন। ব্যাস উনি ছেড়ে দিলেন, আমি শাড়িটা নিয়ে চলে এলাম। তো এই শাড়িটা কেনার মধ্যে এটাই একটা মজার ব্যাপার, এবং আমরা এটা শিখে গেছি যে তোমাদেরও এইটা বলে দিই, যখন কোনো শাড়ি দেখবে খুব পছন্দ হচ্ছে, কিন্তু দেখবে আশপাশে এরকম বেশ কিছুজন মহিলা থাকেন যারা এসে করে কি অন্যের শাড়িটাই তাদের কেড়ে নিতে হবে, নিজেরাই না, তোমার হাতে যেটা থাকবে ওটাই তার চাই। তো সেরকম যদি কখনো ঘটনা ঘটে, সে নিয়েই নিয়েছে ধরো, এই এই কাজে মানে ব্যাপারটাকে তোমরা কাজে লাগাতে পারো, এই ফর্মুলাটাকে। দেখবে তার সামনে খুব নিন্দা করবে শাড়িটার, সে কিন্তু কনফিউজ হয়ে শাড়িটা ছেড়ে দিয়ে চলে যাবে, এবং তুমি তোমার কাঙ্ক্ষিত শাড়িটা পেয়ে যাবে। তো এটা একটা মজার গল্প বললাম। আর বাবার গল্প বললেই আমার ভীষণ মনে পড়ে, বাবার বড় মজারও গল্প আছে, সেইগুলো মনে চলে আসে। তো তোমাদের কেমন লাগলো জানিও এই গল্পটা, আর শাড়িটা কেমন লাগলো সেটাও জানিও। শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ, এমনকি এই শাড়িটা কোনো অকেশনে পরার জন্য গয়নাগাটি দিয়ে খুব সুন্দর। তো আজকে আর বেশি কিছু বলছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই বলাটাকে, আমার এই গল্প করাটাকে তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা মিষ্টি মিষ্টি কমেন্টস করো, লাইক করো, আর নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে অনেক অনেক এই ভিডিওটাকে ছড়িয়ে দিও, তাদের বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। আর আরেকটা কথা বলে যাই তোমাদের, আমি এই যে তোমাদের বললাম না যে আমি শিওর নই এই শাড়িটা কিনা, কেন জানো তো, অনেক কিছু ইনফরমেশন অনেক সময় হয়, হয়তো আমি জানি না, কিন্তু আমি সেটা কিন্তু দেখবি যখন বলি আমি কিন্তু শিওর হয়ে, যেটা আমি শিওর আমি সেটা শিওর হয়ে বলি। কিন্তু আমি যেটা ধরো শুনেছি কারো মুখে, আমি তখন বলি আমি এটা শুনেছি, এটা শোনা যায় এরকমভাবে। যার জন্য, কারণ কিছু বন্ধু আছে ইউটিউবে, তারা আবার বলে কি জানো তো, যে না এটা তো আপনি ঠিক বলছেন না, কিন্তু আমি তখন বলি আমি তো জোর দিয়ে কথাটা কখনো বলছি না যে আমি শিওর, আমি বলি আমি লোক মুখে শুনেছি, সেটা কিন্তু আমার শোনা, আমি বলি না কখনো যে এটা আমি শিওর 100% বলছি, সেটা নয়। এমনকি আমি শাড়িরও যে হিস্ট্রি করি, দেখো হিস্ট্রিগুলো আমি তোমাদের প্রপার বলি, মানে আমি কিন্তু ভুলভাল বানিয়ে বলি না, আমি বই থেকে নানা জায়গা থেকে সংগ্রহ করে বলি। এবার যদি বিখ্যাত লেখক যারা লিখেছেন বা হিস্ট্রিগুলো নিয়ে, তারা যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, সেখানে তো আমি কিছু করতে পারি না, ঠিক কি না? তো তাই জন্য বললাম যে আমি কিন্তু মানে তথ্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, তো তাই তোমরা ভেবো না এটা আমার মস্তিষ্ক প্রসূত। ঠিক আছে, আজ আসি, ভালো থেকো।